প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভি সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, গ্যালারির আজকের আয়োজনে পুরোটা জুড়েই থাকছে ফুটবল ও ক্রিকেট। আপনারা জানেন যে চট্টগ্রামে বসছে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় আসর, আর বাংলাদেশে চলছে শ্রীলঙ্কা যাবার প্রস্তুতি। এসব নিয়ে আজ কথা বলবো। স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ও দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। মামুন, ফুটবল প্রিয় একজন মানুষ আপনি। ফুটবলের একটি আসর বসছে চট্টগ্রামে, এটি দ্বিতীয় আসর শেখ কামাল টুর্নামেন্ট। ফুটবলের যে উন্মাদনা সারা বিশ্বে এবং গণমানুষের এটি একটি খেলা, এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলুন। প্রথম হচ্ছে এই টুর্নামেন্টের গত আসরটা খুবই সাকসেসফুল ছিল, মানে প্রচুর বহুদিন পর আমরা দেখেছিলাম যে অনেক মানুষ, স্থানীয় উত্তেজনা, তারপরে হচ্ছে আপনার শেষ পর্যন্ত স্থানীয় দল চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গলকে হারিয়ে। ফলে যেটা হয়েছিল যে অনেক বেশি আসলে এক্সাইটমেন্ট এবং এক ধরনের মানুষের মধ্যে সেই পুরনো ফুটবলের একটা গ্লিমস আমরা দেখতে পেয়েছিলাম। সেই দিকটা খুবই সাকসেসফুল ছিল। তো এইবার যখন হচ্ছে তখন হচ্ছে আমরা আশা করবো যে সেই সাকসেসটুকু থাকবে। স্পেশালি আমাদের ফুটবল এখন সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে মাঠে মানুষ, মানে গ্যালারি ভর্তি দর্শক। আমি সবসময় বলি যে ফুটবল যত উঁচু মানের খেলা হোক, যত কিছু হোক, মাঠে যদি মানে গ্যালারিতে যদি দর্শক না থাকে, তখন কোটি কোটি লোক দেখছে টেলিভিশনে, কিন্তু গ্যালারি যদি খালি থাকে তাহলে আপনি ইনভলভমেন্ট ফিল করবেন না। কারণ মাঠের ওই যে দর্শকদের উত্তেজনা, এটা আসলে আমাদের মধ্যে সংক্রমিত হয় এবং সেটা প্লেয়ারদের ইভেন ইন্সপায়ার করে। না থাকলে প্লেয়ার ইন্সপায়ার হয় না। এবং আমাদের ফুটবলারদের দুর্ভাগ্য যে গত 8-10-15 বছর ধরে তারা আসলে খালি মাঠে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে। ওই জায়গাটুকু আসলে এই প্রজন্মের ফুটবলার আমার ধারণা ওরা জানেই না যে দর্শকদের রিয়াকশন কেমন হয় বা একটা খারাপ খেলার দর্শকদের কী পরিমাণ গালি খেতে হয়। সেই জায়গা থেকে শেখ জামাল এবং কিছু কিছু ওই সিলেটে যে হয়েছিল অনূর্ধ্ব-16 সেগুলো একটু ব্যতিক্রম ছিল। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা ভালো জিনিস। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হয় এটা যদি এখন আপনি মনে করেন এটা যারা আয়োজন করছেন এটা ব্যক্তি উদ্যোগে আসলে আয়োজন, বেসিক্যালি সেটা চট্টগ্রাম আবাহনী ক্লাব, এবং ওইটার মাধ্যমে আসলে তরফদার রুহুল আমিন উনি আসলে সংগঠক হিসেবে এক ধরনের তার কি বলা যায় জাতীয় পর্যায়ের পরিচিতি, এন্ডোর্সমেন্ট, এবং সেটা ভালোভাবে করেই কিন্তু আসলে উনিও ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছেন, প্লাস ওনাকেও সবাই চিনেছে এবং এর সূত্র ধরে উনি কিন্তু ফুটবলে বেশ অনেক দূর এগিয়েছেন, যেটা এই সময়ের ফুটবলে আসলে এরকম একটু পাগলাটে, মানে একটু আগ্রহী, ডেসপারেট আগ্রহী লোকজন দরকার। সেটা আসলে এই টুর্নামেন্টের মাধ্যমে আমি বড় মনে করি যে তরফদার রুহুল আমিনের আবির্ভাব এবং সেই সূত্রে ফুটবল নিয়ে বেশ নাড়াচাড়া করে একটা মানুষকে পাওয়া গেছে। এবং সেটা অন্য অনেক কারণ আছে যে ফুটবল ফেডারেশনের নিষ্পত্তিতে যাই হোক, ওই জায়গায় আমি না যাই। কিন্তু দেখেন এইটা দিয়ে যে বা যারা মনে করেন যে এটা দিয়ে বাংলাদেশের ফুটবল উঠবে, উপরে উঠে যাবে, আমি তাদের সঙ্গে একদম দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে এই টুর্নামেন্ট সম্পর্কে আমাদের সাধারণ যে ধারণা পোষণ করা হয় আমাদের সাধারণ, সেটা একটা ভুল ধারণা। ভুল ধারণা কীরকম, এখন পৃথিবীতে আসলে ইনভাইটেশনাল ফুটবল, এটা তো একটা ইনভাইটেশনাল ফুটবল। ইনভাইটেশনাল ফুটবলে আসলে টুর্নামেন্টের চলে নাই। কারণ হচ্ছে কি, এখন হচ্ছে জিনিসটা হচ্ছে সব ঝুঁকে গেছে পেশাদার কাটার মতো। ধরেন আপনি মে থেকে অগাস্ট এই সময় সব ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, প্রীতি ম্যাচ টুর্নামেন্ট। কী কারণে হয়? যে দ্যাট ইজ বিকজ ক্লাব ফুটবলে ওই সময় গ্যাপ থাকে এবং ক্লাব ফুটবল যেহেতু স্ট্রাকচারাল প্রফেশনাল, ফলে জুলাই আগস্ট থেকে ওদের প্র্যাকটিস শুরু হয়, সেটা পরের বছর মে জুন পর্যন্ত চলে। ফলে ওই ফাঁকে কিন্তু কোপা আমেরিকা বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন বা ইউরো বলেন, সব কিন্তু মাঝখানে হয়। এর বাইরে যে কিছু কিছু হয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি বা সেগুলোও কিন্তু ক্লাব ফুটবল সৃষ্টি করে। এখন ফলে হচ্ছে কি, আপনি ইনভাইটেশনাল টুর্নামেন্ট করতে গেলে আপনি কোনো টুর্নামেন্ট ন্যাশনাল টিমকে আপনি পাবেন না এই সময়, নাম্বার ওয়ান, বিকজ তাদের প্লেয়াররা সবাই অকুপাইড তাদের ক্লাবে। এখন আজ থেকে 15-20 বছর আগে যেটা ছিল আগা খান গোল্ড কাপ বা প্রেসিডেন্ট গোল্ড কাপে, তখন কিন্তু আমরা কিছু কিছু ভালো দল পেয়ে যেতাম, কারণ তখন এশিয়ান ফুটবল স্ট্রাকচারটা তো প্রফেশনাল ছিল না। ওই আমাদের মধ্যে 2 মাস 3 মাস 4 মাস খেলা হতো। এখন এশিয়াও কিন্তু এক ধরনের সেমি প্রফেশনাল স্ট্রাকচারে, প্রফেশনাল হলেও মানে এক ধরনের স্ট্রাকচারে ঢুকে গেছে। ফলে কিন্তু আমাদের এই এক ধরনের কী হয়, ইনভাইটেশনাল টিম, সেই টিমটা আবার ওইখানে নানা ধরনের প্লেয়ার নিয়ে তৈরি। চট্টগ্রামের সাথে আমরা লাইভ কানেক্ট করেছি, একটু দেখবো, দেখি কি বলে। ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের স্পোর্টস উপমন্ত্রী এবং অন্যান্য অতিথিবর্গ, আসসালামু আলাইকুম। একটু পরেই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তার আগে কিছু বলার জন্য, যিনি চট্টগ্রাম আবাহনীকে বুকে লালন করে রেখেছেন দীর্ঘদিন, যিনি চট্টগ্রাম আবাহনীকে তিলে তিলে বড় করে উঠে আজকে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এই ইন্টারন্যাশনাল শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ সেকেন্ড এডিশন শুরু করার জন্য যার অনুপ্রেরণা, তিনি হচ্ছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের মহাসচিব, সম্মানিত সংসদ সদস্য। ওনাকে আমি মাইক দিচ্ছি ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য। বক্তব্য আজকে নেই। এটা হলো চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় আয়োজন। প্রথম আয়োজন আপনারা সাকসেসফুল করেছিলেন। আজকে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে
আমরা দেখছিলাম যে চট্টগ্রাম উদ্বোধনী এই বিষয়টা চলছে। এখন অনেকেই প্রশ্ন করেছে যে মানে এই জাতীয় টুর্নামেন্টগুলোর যদি আপনি জমজমাট কিছু করতে চান, সেক্ষেত্রে উপমহাদেশের যারা বিখ্যাত ক্লাব, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বলেন বা আদার্স যারা, এদের না এন্ডোর্সমেন্টটা হলে টুর্নামেন্টের তকমাটা ভালো। হ্যাঁ, এটা একটা হচ্ছে কি আমাদের এখানে যে এই ক্লাবগুলো একটা ফলোয়িং, ফুটবলের এখন মূল প্রবলেম হচ্ছে আমাদের দেশে যে আমাদের টিমগুলো ফলোয়িং নেই। আসলে ফুটবলের মান গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাবগুলো বা দলগুলোর সঙ্গে মানুষের ইনভলভমেন্ট আছে কিনা। আপনি ইংলিশ লিগে দেখবেন যে চার্লটন, বোর্নমাউথ, এদের জন্য কিন্তু হাজার হাজার লোক এদের গ্যালারিও ভর্তি থাকে। ওরা কি এমন দল? জোনাল। হ্যাঁ জোনাল। তো এখন আমাদের জিনিসটা হচ্ছে কি, একসময় আমাদের আবনি মডার্ন কিন্তু কি এমন খেলতো, আপনি যদি বলেন একসময় আবনি মডার্নের খেলা কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল, কিন্তু এমন এক্সট্রাঅর্ডিনারি, তাদের জন্য তো আমরা পাগলের মতো মানে স্টেডিয়াম। এখন যেটা হচ্ছে ওই 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 কানেক্টিভিটিটা কাট হয়ে গেছে। এটা অনেকগুলো কারণ আছে, সেই জন্য মূলত ফুটবল ফেডারেশন, ফুটবল সংস্কৃতি দায়ী, ক্রিকেটের দিকে জেনারেশনে ঝুঁকে পড়া এবং সেই চ্যালেঞ্জ ফুটবল ফেডারেশন মোকাবেলা করতে না পারা। এখন তারপরে একটা আপনি যেটা বললেন এই আসার জায়গাটা কি, ইস্ট বেঙ্গল, কলকাতা মোহনবাগান, মোহামেডান, এদের প্রতি আমাদের এক ধরনের ফলোয়িং আছে এবং এদের সঙ্গে আমাদের একটা ট্রেডিশনাল রাইভালরি ছিল। ঢাকায় যখন বিটিসি ক্লাব কাপ হয়েছিল 91-এ, তখন হচ্ছে আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান আর্টস, আবাহনী ফাইনাল খেলেছিল ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। এটা কিন্তু আমাদের ন্যাশনাল টিমের উইনিংয়ে আমাদের যত আনন্দ দিয়েছিল, এই দেশের মানুষকে তার চেয়েও কম আনন্দ দেয়নি ওই টুর্নামেন্টে, নিশ্চয়ই আপনি মনে করতে পারবেন। বা এরকম সময় যতবার কিন্তু এই খেলা হচ্ছে, এর ভিত্তিতে আমরা ধারণা করি মামনি গোল্ড কাপ, হ্যাঁ, এর ভিত্তিতে আমরা ধারণা করি যে ওই ক্লাবগুলো যদি এখন তাদের মানে কি বলা যায়, আমাদের দেশে ফুটবল এরকম ফলোয়িং নেই, কিন্তু স্টিল যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান আসে, অন্তত আমাদের বয়সী যারা, তারা অন্তত ওই যে ওই কি বলা যায়, আমরা একদম নস্টালজিয়া আক্রান্ত হয়ে তাদের বিরোধিতা করবো, তাদের পক্ষে আমাদের আবহাওয়াকে সমর্থন করবো, এগুলো প্রত্যাশা থেকে আমরা এটা করতে পারি। কিন্তু স্টিল আমি মনে করি সেটাও এখন আর খুব কাজের হবে না। 2 নম্বর, ওই দলগুলোকে একসঙ্গে পাওয়া যাবে না, কারণ ওদের এখন কিন্তু ওদের আই লিগ থেকে, হ্যাঁ ঘরোয়া লিগ থেকে অনেক সিস্টেমেটিক হয়ে গেছে। ওরা চাইলেই কিন্তু আপনি যে কোনো সময় যে কাউকে যে কোনো সময় পাবেন না। সো এইরকম জায়গা থেকে এটা একটা সমস্যার দিক। কিন্তু এই সব কিছু বলার পর আমি মনে করি এটা শুভ উদ্যোগ। এই কারণে মনে করি যে আমাদের তো ফুটবল আসলে মানে কিছুই হয় না, একটা যে কোনো পর্যায়ের একটা নড়চড় যদি হয়, মানুষ যদি মাঠে যেতে পারে, একটা লোকাল টিম যদি করলে, যদি ধরেন এখানে আবাহনী মোহামেডান আছে, তারা যদি ভালো খেলে, একটা অ্যাট্রাকশন তৈরি হয়, চিটাগাংয়ে যদি একটা উন্মাদনা তৈরি হয়, ফলে এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যেভাবে ভাবা হয় বা যেভাবে ফুলিভাবে দেখানো হয়, এই চিন্তার মধ্যে, আমি জানি না ওনারা ইচ্ছা করে দেখান কিনা, চিন্তার মধ্যে একটা ভুল চিন্তা আছে। ইশতিয়াক ভাই, কদিন আগে একটা শিল্পীকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পয়লা বৈশাখে জিলে কনসার্ট করার জন্য। তো তার প্রস্তাব হচ্ছে যে আসলে আমরা শিল্পীরা গান করি অডিয়েন্সকে কাছে পেতে চাই, অডিয়েন্স যদি কাছে না থাকে তো সেই অনুষ্ঠান করে মজা পাই না। তো ঠিক এমনি বাংলাদেশের গ্যালারিতে যদি দর্শক না আসে, তাহলে ফুটবলাররাও ফুটবল খেলে মজা পায় না। একসময় আপনি ক্রিকেটার হলেও স্টেডিয়ামে যেতেন এই মোহামেডান আবাহনীর। এই যে দর্শক বিমুখ, মানে দর্শকের আশাটাকে কতটা জরুরি মনে করেন, মানে এজ এ ক্রিকেটার? হ্যাঁ, যে কোনো খেলা আসলে মাঠে যদি দর্শক না থাকে, যারা খেলে তারা তো খেলেই দর্শককে আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, সেটাই তো। সেই ক্ষেত্রে যদি দর্শকই না আসে, ওই স্পৃহাটা, ওই মোটিভেশনটা না আসাটাই সম্ভব। এবং সেটা যদি না হয়, পপুলারিটিটা কমে, প্লেয়ারদের মধ্যে সেই আগ্রহটা অতটা থাকে না যে জোশ নিয়ে আগে খেলতো। আগে যেরকম আমার মনে আছে, যখন আবাহনী মোহামেডানের খেলা হলে, কিংবা আবাহনী কিংবা মোহামেডানের সাথে যে কোনো একটা দলের খেলা হতো, আমাদের পাড়া পুরো খালি হয়ে যেত। মানে সে 2 দিন আগের থেকে প্ল্যান যে আমরা খেলাটা দেখতে যাব, এরকম একটা ছিল যখন ফুটবলটা সবচেয়ে পপুলার গেম ছিল। এখন না, ঠিক আছে, ক্রিকেটের পৃষ্ঠপোষকতার কারণে ক্রিকেটের একটা পর্যায়ে গেছি। হ্যাঁ, এখানে অ্যাডমিনিস্ট্রেশনেরও একটা বিশাল অবদান রয়েছে, প্রফেশনাল। এখন তো ক্রিকেট যাই হোক একটা পর্যায়ে আছে, একটা উচ্চ ইস্যুতে পর্যায়ে চলে গেছে, খুব প্রফেশনালি রান। সেটা হয়তো বা আনফর্চুনেটলি ফুটবল সেটা পাচ্ছে না, পৃষ্ঠপোষকতার অভাব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানেরও আমার মনে হয় যে অনেক কিছু। এনিওয়ে, দর্শকের কথাই বলছিলাম। মানে আমরা যতটুকু জানি যে এবছর শ্রীলঙ্কায় বাংলাদেশের যে আগামীতে সফর, এখানে ১৭তম টেস্ট বাংলাদেশ খেলবে। এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক দর্শক এই টেস্ট খেলাটা দেখতে যাবে। শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলকে নিয়ে কী ভাবছেন? ভালো টেস্ট হবে দুইটা। আমি তো মনে করি ইট উইল বি আ ব্যাটল বিটুইন আমংস্ট ইকুয়ালস। কিন্তু তারপরে আমি মনে করি যে যারা সেই একটা যদি ভ্রান্ত ধারণা নিয়ে যান যে এবার শ্রীলঙ্কাকে পেলাম, এবার শ্রীলঙ্কার সাথে যেতে যাবে, সেই খেয়ালটা নিয়ে না গেলে হয়। বিশেষ আমার মনে হয় না যে ক্রিকেটারদের মধ্যে সেই খেয়ালটা থাকবে, কারণ ক্রিকেটাররা জানে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে মাঠের মধ্যে আমাদের পারফর্ম করতে এবং আমাদের নিজস্ব স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস কী আছে সেটার উপরে বরং আমাদের জোর দেওয়া উচিত হবে। বিকজ আমিও মাঝে মধ্যে হয়তো বা
সেই ধারণা পোষণ করি যে this is the time Bangladesh should go and win test matches, but no, it's not as easy because Sri Lanka, first of all, in Sri Lanka they're a dangerous side. Rangana Herat একাই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মতো দলকে 3-0 হারিয়েছে, সো সেই দলের কাছে কি আশা করা যেতে পারে উই ক্যান ওয়েল ইমাজিন। আমার মনে হয় যে এই টিমটা বরং এই ইন্ডিয়া থেকে আসার পরে দেল থিঙ্ক সিরিয়াসলি। আমার মনে হয় কিছুটা হলেও কর্তৃপক্ষ থেকে একটু চাপ থাকবে এবং টিমের নিজেদের মধ্যে সিনিয়র প্লেয়ার্স এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে নিশ্চয়ই এরা আলাপ আলোচনা করবে যে আমরা যে ভুল করেছি সেটা যেন পুনরাবৃত্তি না হয় এবং টেস্ট ম্যাচ জিততে গেলে কি কি এরিয়া আমাদেরকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, কারণ এই ইমপ্রুভমেন্ট ছাড়া আমরা ধারাবাহিকভাবে দেখছি আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তাই, কিন্তু আমরা হয়তো বা রেজাল্ট গিয়ে দেখা যায় যে যাচ্ছে যে আমরা কোনো একটা জায়গায় পা ফসকে আমরা হোঁচট খাই এখান থেকে বেরোতে পারি না। এই ধরনের ভুল যেন না হয়। এবং কিছুক্ষণ আগে যেরকম আমরা আলাপ করছিলাম যে মুশফিক একটা সেঞ্চুরি মারলো, সেকেন্ড ইনিংসে যেখানে তার খুব প্রয়োজন ছিল সেখানে গিয়ে ফেল করুন। আই এম নট টেকিং অ্যাওয়ে এনি ক্রেডিট ফ্রম হিম। এই ধরনের যে জিনিস আমরা যেন না দেখি, মানে প্লেয়ারদেরকে রিয়েলি দে হ্যাভ টু প্লে লং ইনিংস। এখানে ওই 20-30, 70-80 ইজ নট গুড ইনাফ। ইভেন দেখা যাচ্ছে 120-30 ইজ নট গুড ইনাফ, দেখা যাচ্ছে 150 ইজ অলসো নট গুড ইনাফ। রাইট মামুন, আমরা দেখলাম যে 300 করার পরও করুণা নায়ার দলে নেই। বিরাট কোহলির 6-5 কম্বিনেশন যেটা, সেখানে অজিঙ্কা রাহানাকে সেট করলো। বাংলাদেশের কম্বিনেশন নিয়ে কিন্তু নানা প্রশ্ন আছে, এই কম্বিনেশনটা কেমন হতে পারে? আমাদের তো স্ট্রেংথের জায়গা হচ্ছে স্পিন, তো মানে যেখানে খেলে ওকে শ্রীলঙ্কা তো স্লো উইকেট হবে, হয়তো খুব মানে আপনার স্পিন ইন্ডিয়ার মতো অত ইয়ে না, কিন্তু সেক্ষেত্রে আপনি তাইজুল মানে ধরেন যে সাকিব, যে জায়গাগুলোতে আমি কন্টেস্টের কথা আমি বলছি যে সেক্ষেত্রে ধরেন যে সাকিব এবং মেহেদি মিরাজকে আমরা রাখবো। মিরাজের মধ্যে আমরা একটা অলরাউন্ডারের চান্স দেখেছি। তাইজুলকে আমি মনে করি যে এই টেস্টে যা খেলেছে তাদের তাইজুলকে রাখা উচিত। তাহলে তো কম্বিনেশন আর বোলিং কম্বিনেশন একরকম হয়ে গেল। পেস বোলার যে যারা ছিল ইনফ্যাক্ট তারাই থাকবে বলতে যে মুস্তাফিজ যোগ হবে, একটাই হবে, মুস্তাফিজ তো যোগ হবে আমরা যতটুকু আশা করছি। মুস্তাফিজ যোগ হলে হয়তো একজনকে ড্রপ করে, আমি মনে করি সেটাই হওয়া উচিত। মুস্তাফিজ ড্রপ হলে স্পিনার না কমে আমার মত আর কি, স্পিনার মানে তো তাইজুল আসলে, এছাড়া তো কাউকে না। এটা হচ্ছে একটা অপশন। আর হচ্ছে এখন ইমরুল ফিরে আসবে, যেটা মানে আমরা যেটা জানি ইমরুল ফিরে আসলে কিন্তু আপনি হচ্ছে যে সৌম্যকে আসলে আমি মনে করি, আমি সবসময় মনে করি যে সৌম্যকে কোনোভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ ইয়ে থেকে মানে স্কোয়াড থেকে ড্রপ করা উচিত না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি যখন সে খুব খারাপ খেলেছে তখনও বলেছি, কারণ ওর আসলে ওই ক্লাসটুকু আছে, আমি মনে করি ইন্টারন্যাশনাল লেভেলে খেলার ক্লাসটুকু আছে। এবং একটা জিনিস আমাদের যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করে ফেলে তখন না ডোমেস্টিকের ফর্ম দিয়ে তাকে বিচার করা উচিত না, ডোমেস্টিকের পারফরমেন্স দিয়ে। কারণ দেখেন মজাটা দেখেন, সাকিবকে যদি পিওর ডোমেস্টিকের পারফরমেন্স দিয়ে বিচার করেন অনেক সময় দলে আসে না, বিকজ হয় কি ওইটা আবার অন্য একটা জায়গা, অন্য একটা টেম্পারমেন্ট। যেমন ধরেন বাংলাদেশে কিন্তু আমি নাম বলছি না, 2000 থেকে 2005 সালে 2 জন প্লেয়ার খুব ভালো খেলতো তারা ডোমেস্টিকে, এবং রানের পর রান। তুষার ইমরান একজন, হ্যাঁ, ফয়সাল হোসেনের নাম যখন আপনি বলেন, ফয়সাল হোসেন ডিকেন্স আমি বলতে পারি। তারপর হচ্ছে মনিরুজ্জামান বলে একজন ব্যাটসম্যান ছিল, একজন প্রায় অলমোস্ট, কিন্তু যখন তারা ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়া হয়েছে দেখা গেছে যে পারে না। এখন ঘটনা হচ্ছে ওইটা একটু আমরা মানতে হবে যে ওটা এরকম। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলে তারা ডোমেস্টিকে ফেলে। ওপেনিং পেয়ারের কম্বিনেশনটা কি, মানে ইমরুল তামিমের কম্বিনেশন টেস্টে হবে নাকি না সৌম্য? আমি মনে করি যে আমি মনে করি ইমরুল টেস্টে, আমি মনে করি ইমরুল তামিমের কম্বিনেশনটা রাখা উচিত। যদি ইমরুল তামিমের কম্বিনেশন হয় টেস্টে, সেক্ষেত্রে বাংলাদেশ এবারে তো এই যে তানভীর হায়দার যে লেগ স্পিনার, যেহেতু লেগ স্পিনটা এবারে ভুগিয়েছে দিল্লিতে, এই হায়দ্রাবাদে, বাংলাদেশ টিমের লেগ স্পিনার দেখেন, লেগ স্পিনার তো আমরা চাই, আমরা সবসময় বলি, কিন্তু লেগ স্পিনারকে তো মানে কোয়ালিটি লেগ স্পিনার হতে হবে। এখন তানভীরের মধ্যে আসলে আমরা খুব বেশি দেখার সুযোগ পাই নাই, এবং যতটুকু দেখেছি নিউজিল্যান্ড, হ্যাঁ নিউজিল্যান্ড এবং বা ওই জায়গাতে আমরা খুব মানে কি বলা যায় খুব হাইলি শুনি নাই। মানে নিউজিল্যান্ডের লেগ স্পিনার ব্যর্থ হতেই পারে, এবং লেগ স্পিনার এক সিরিজে বা 2 সিরিজে আপনি জাজও করতে পারেন না, যে কেউকে এক সিরিজে, কিন্তু তার আগে ডোমেস্টিকে যেভাবে পিক করা হচ্ছে সেখানেও আমরা খুব শুনিনি যে খুব ভালো। আমি বরং মনে করি যে জুবাইর ওয়াজ বেটার ব্যাট। যদি জুবাইরকে আমরা মিস হ্যান্ডেল না করতাম, আমরা জুবাইরকে খুব মিস হ্যান্ডেল করেছি, ফলে জুবাইরের মধ্যে আমি মনে করি যে সম্ভাবনা ছিল। ইভেন ইন্টারন্যাশনাল ম্যাচেও যে অল্প কিছু সুযোগ পেয়েছে সে কিন্তু লেগ স্পিনারের সাহসটুকু ছিল, আমরা দেখেছি। তো ইভেন তার ভেরিয়েশনও ছিল, গুগলি দেওয়া, পরে করেন যে ফ্লাইট দেওয়া, যেগুলো যে জন্য আসলে অ্যাটাকিং বোলার, এবং কিছু সাফল্য ছিল। ফলে আমি মনে করি যে জুবাইরকে এখন যেটা হচ্ছে সে আউট অফ শেপ হয়ে গেছে, আমরা যতটুকু জানি যে নানান কারণে, নানান ফ্রাস্ট্রেশনের কারণে। এখন একজন লেগ স্পিনার ঠিক তানভীরকে আমি ঠিক শিওর না যেটা কতটুকু কাজ করবে, এটা একটা জায়গা দেখার আছে। আরেকটা দেখার জায়গা হচ্ছে মুশফিকেরকে নিয়ে যে কথাটুকু হচ্ছে, যে মুশফিকের মানে ক্যাপ্টেন্সি,
ক্যাপ্টেন্সি টিম কম্বিনেশনের জন্য কিপিংকে মুশফিককে আমরা বাদ দিব কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি নিজে খুব সিদ্ধান্ত, কারণ মুশফিকের কিপিং খুব ভালো নয় বা রিসেন্টলি ভালো করছে না, কিন্তু দেখেন মুশফিককে যদি আপনি বাদ দেন সঙ্গে সঙ্গে প্রবলেম হবে, ইউ হ্যাভ টু টেক এন এক্সট্রা প্লেয়ার, আপনাকে এক্সট্রা প্লেয়ার নিতে হবে। মুশফিক এবং সাকিব থাকায় কি হয়, আমরা আসলে 13 জনের দল খেলাতে পারি। বিকজ হচ্ছে আপনার যখনই হবে আপনি মনে করেন মুশফিক, ধরেন এই যে সর্বোচ্চ যে 11টা খেলেছে তার সঙ্গে আপনি সোহানকে ধরলাম, মনে হয় সোহান বেটার কিপার, ওকে নিলেই কিন্তু আপনার একজন বোলার বাদ দিতে হবে, ঠিক আছে। এখন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আপনাকে ওইটা এনশিওর করতে হবে যে আপনার কিপার আপনাকে ওই সাপোর্টটুকু দিবে যে একজন প্লেয়ার কম খেলে আপনি এটা কভার আপ করতে পারেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে আমি মনে করি যে এখন এটা আমাদের একটা কমন ফ্লো চলছে যে একদম মানে মুশফিক মনে হচ্ছে কিছুই পারে না, বিষয়টা ঠিক ওইরকমও না কিন্তু, কারণ মুশফিকের কিপিং বাদ দেন না, আমাদের প্লেয়াররা কি ক্যাচ মিস করেনি, আমি মনে করি বরং মুশফিকের আমাদের ফিল্ডারে যেসব ক্যাচ মিস করেছে মুশফিকের ওইগুলো তো কম গুরুত্বপূর্ণ, ওইগুলো ধরলে তো আমরা 500 নিচে ওদেরকে বুক করতাম। কাজে শুধু মুশফিকের ক্যাচে যেটা হয় আমাদের দেশে একটা প্রবলেম কি, আমরা সবাই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তো যে ক্যাপ্টেন থাকে তার দিকে সবার খুব মনোযোগ থাকে, তার ফেলিয়ারটা আমরা অনেক বড় করে দেখাই বা দেখাতে ভালোবাসি বা দেখতে ভালোবাসি। এই কারণে কিন্তু মুশফিক আমার কাছে মনে হয় কখনো কখনো একটু বেশি সমালোচনা শিকার হয়। প্লাস মুশফিকের প্রপাগান্ডা মেশিন খুব স্ট্রং না, প্রপাগান্ডা শব্দটা হয়তো না, প্রচার মেশিন। অন্যদের কিন্তু নানা রকম আছে, তারা স্টার বা মুশফিকের স্টার মিডিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক না, এই জন্য আপনি দেখবেন মুশফিকের অনেকগুলো ক্রেডিট আমরা ভুলে যাই। ক্যাপ্টেন আমরা খারাপ বলি, সে একটু কনজারভেটিভ, আমি ডিফেন্সিভ বলি একটু কনজারভেটিভ, কিন্তু আপনি দেখেন ইন্ট্রোভার্ট, টিমের সঙ্গে মেশে না, তার প্রবলেম অনেকগুলো আছে। কিন্তু এটা আপনার মনে রাখতে হবে 2011-তে আমাদের টিম যেন ডিসমেন্টাল হয়ে এসেছিল কোথা থেকে, জিম্বাবুয়ে থেকে হেরে এসেছিল, সাকিব এবং তামিমরা ক্যাপ্টেন, টিম কিন্তু খুবই ডিসঅর্গানাইজড অবস্থায় ছিল। মুশফিক টুক দ্য ক্যাপ্টেন্সি এবং সে যেভাবেই হোক সে কিন্তু সেই টিমটাকে 2012 সালে আমরা কিন্তু খুব ভালো খেলেছি, এশিয়া কাপ দিয়ে কিন্তু আমাদের মুশফিক ওয়াজ ক্যাপ্টেন। কাজে এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়, বা যে বছর আমরা অনেকগুলো ম্যাচ হারলাম ক্লোজ, মুশফিকের অনেকগুলো জায়গা ভুল ছিল। ক্যাপ্টেনের ভুলগুলো মানে কি, ধরেন বোলার ফিল্ডারে সাপোর্ট না হলে যখন 2 রানে হারবে তখন বলবে ক্যাপ্টেন ওই সিদ্ধান্ত নিল কেন, সেটা তো এজ এ ক্রিকেটার আপনি কি মনে করেন এজ এ কম্বিনেশন? না, গুরুত্বপূর্ণ কথা বললো যে মুশফিকের উইকেট কিপিংটা আপ টু দ্য মার্ক না, সেটা মুশফিক নিজেও স্বীকার করবে। কিন্তু যদি মুশফিককে এখন রিপ্লেস করতে হয়, আমার মনে হয় এই যে আমি কোনো একটা অনুষ্ঠানে বলেছি যে এটা মুশফিকের সাথে বসা উচিত। হি ইজ আ ভেরি ভেরি ক্রুশাল প্লেয়ার ইন দি সাইড, এবং এমন কোনো কিছু ডিসিশন নেওয়া উচিত হবে না, হ্যাঁ, যেটা শুড গিভ হিম দ্যাট রেসপেক্ট। তার যে ভূমিকা, এটা নিউজিল্যান্ডে তো দেখেছি আমরা, সে না থাকতে কি অবস্থা, এবং আসার পরে আমার মনে হয় যে কোনো প্লেয়ার অ্যাবসেন্সটা এত ফিল করে না টিম যত না মুশফিকের। আমাদের ব্যাটিংটা পুরোপুরি মনে হচ্ছে যে পুরোপুরি ওর উপরে ডিপেন্ড করবে। এবং আরেকটা হচ্ছে যে কিপিং, আমার মনে হয় যে ইজ রাইট, যে তার ভুলটা হয়তো প্রচারটা বেশি হয়, এবং সে যেহেতু তার প্রপাগান্ডা না, তার প্রচারণা সে নিজে খুব একটা করে না, হ্যাঁ, তার জন্য খুব একটা কেউ নাই যে ওর জন্য ই করবে, যে জন্য শিকারটা সে বেশি হয়। এখন আরেকজনকে যদি আনা হয়, দেন উই আর লুজিং, উই আর টেকিং একজন, সেই ক্ষেত্রে হু ইজ গোইং টু বি দি, মানে কাকে ভিকটিম করা হবে, কে এখানে ব্যাটসম্যান ঝরতে পারে। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি মনে করি যে সাব্বির যে পজিশনে গিয়ে খেলছে, ফ্যান্টাস্টিক ওয়ানডে প্লেয়ার, ফ্যান্টাস্টিক টি20 প্লেয়ার, ফ্যান্টাস্টিক ভেরি প্রমিসিং প্লেয়ার, ব্রিলিয়েন্ট ফিল্ডার, কিন্তু আমার আউটপুট তো তার কাছ থেকে আমি সে 2টা 50 মেরেছে, ঠিক আছে, গুড, বাট ওই পজিশনে যেখানে সে কেবলমাত্র ব্যাটসম্যান হিসাবে আসছে, তার আর কোনো হেল্প দরকার, তাকে ওরকমই একটা প্লেয়ার ওখানে খেলা উচিত, মূল্য দেওয়া উচিত, যার কাছ থেকে আপনি অ্যাটলিস্ট ম্যাচ উইনিং ইনিংস অর ম্যাচ সেভিং ইনিংস ইউ ক্যান এক্সপেক্ট। সেই জন্য আমার মনে হয় যে ইংল্যান্ডের আমরা রাইট, সেই জন্য আমার মনে হয় যে যদি কাউকে, হ্যাঁ, মুশফিককে আবার প্রিজার্ভও করতে হবে, তার ইনজুরি একটা ফ্যাক্টর, নট সো মাচ যে তার কিপিংটা কীরকম, কিপিংটা সে মিস করছে কিংবা কিপিংয়ের কারণে টিম সাফার করছে, তার থেকে বেশি উচিত হবে আমাদের দেখা, বিকজ আগামী অনেক খেলা টেলা আছে। যদি সেই জন্য আমি মনে করি যে মুশফিকের সাথে যে হাউ ক্রুশাল ইজ ইয়োর ইঞ্জুরি, যদি তুমি মনে করো যে এই ইঞ্জুরিটা ইউ ক্যান ম্যানেজ, দেন ঠিক আছে। আচ্ছা, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, আমি এটা একটা অনুষ্ঠানেও বলেছিলাম, সেটা হচ্ছে যে এই যে টিম গঠন করা নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে, আপনারা কি মনে করেন না যে সময় আসছে বাংলাদেশে ক্যাপ্টেনের উপরে, ক্যাপ্টেন ডিসাইড দ্য 11, যদি দল ব্যর্থ হয় ক্যাপ্টেনের দায়ী, যদি ক্যাপ্টেন খারাপ করে ওই দায়ী, ভালো হলে সে, খারাপ হলেও সে, ক্যাপ্টেন রেসপন্সিবল, মানে সিলেক্টর টিম দিবে, সেরা 11 নিয়ে মাঠে নামবে মুশফিক, যেটা ইমরান খান, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি বা যারা ওয়াসিম আকরাম যারা ছিল, রানাতুঙ্গা, এই উপমহাদেশে আমার মনে হয় আমার এই ক্রিকেটিং লাইফে আমি 2টা ক্যাপ্টেনকে দেখেছি যারা নাকি একেবারে মানে তাদের কথাটা শুনিয়ে
ছাড়তো সেটা হলো একটা হলো ইয়ান চ্যাপেল ডিউরিং দোজ ডেজ আর ইমরান খান। বাট আমার মনে হয় না যে আপনি যতই বড় আমরা প্লেয়ার ক্যাপ্টেন আমরা দেখেছি যে ফাইনাল ডিসিশন ডমিনেট রানাতুঙ্গা মেবি লিটল বিট ইয়েস, বাট সেটা একটা পর্যায় পর্যন্ত, কিন্তু কন্টিনিউয়াস করে গেছে ওয়াজ ওয়ান ইমরান খান এন্ড ওয়ান ইয়ান চ্যাপেল। আমার মনে হয় ওই পর্যায়ে ওরকম অ্যাসার্টিভ ক্যাপ্টেন এই চ্যাপ্টার শেষ সময় আছে 4 মিনিট, সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু এইবারই মানে সাঙ্গাকারাও বলে গেছে যে বাংলাদেশের সুযোগ আছে শ্রীলঙ্কাকে হারানোর, যেহেতু আমাদের টি-20 এবং ওয়ানডে সিরিজ আছে, এই দলটাকে আমাদের হারানো সম্ভব কিনা। আমি আগে বলে রাখি শ্রীলঙ্কা কিন্তু একটা অপয়া দল, এই দলের বিপক্ষে মানে সাঙ্গাকারাদের থাকা সত্ত্বেও আমরা জেতার মতো তৈরি করেছি, কিন্তু দিন শেষে ওরাই জিতেছে। হ্যাঁ, সেটা তো অনেকবারই তৈরি করেছে। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ক্লোজ ম্যাচে সবচেয়ে বেশি বোধহয় ক্লোজ ভালো দলের বিপক্ষে হ্যাঁ ক্লোজ ম্যাচে হেরেছে, এবং স্পেশালি সর্বশেষ 2014-তে সম্ভবত ওইটাতে সবগুলো ম্যাচ আমরা জিততে পারতাম অলমোস্ট, কিন্তু এভরি ম্যাচ টি-20 এবং ওয়ানডে কিন্তু দেখেন একটা আমরা 9 বল করে হারলাম ফার্স্ট ম্যাচটা, ওইখান থেকে শুরু হলো, এবং 14 সালটা এত খারাপ কাটলো কিন্তু শুধুমাত্র ওই শ্রীলঙ্কার সঙ্গে ওটার জন্য। ফলে ডেফিনেটলি এটা একটা জিনিস। আর শ্রীলঙ্কা যেটা হচ্ছে এখন তো এক ধরনের ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমাদের মানতেই হবে। দে হ্যাড সাম ভেরি গুড ইয়াং প্লেয়ার্স, কিন্তু তাদের এক ধরনের ট্রানজিশন যে মানে আগে ধরেন সাঙ্গাকারা, মাহেলা, এরা যেরকম একটা স্টলওয়ার্ড ছিল, মুরালি ওই লেভেলের প্লেয়ার তো ধরেন যে মানে যখন এই আমাদের ওই লেভেল প্লেয়ার ছিল না। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন শ্রীলঙ্কার চেয়ে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি। আমাদের এখানে কিন্তু সাকিব, তামিম, এরা পৃথিবীর ভিতরে 10-11 বছর ধরে খেলছে, এটা এক একজনের ধরেন 50-45 টেস্ট, শ্রীলঙ্কায় কিন্তু ওইরকম প্লেয়ার নাই বললেই চলে। ফলে আমাদের একটা চান্স আছে, বাট স্টিল তাদের একটা পটেনশিয়াল আছে। রঙ্গনা হেরাতের কথা যেটা বললেন, এর মধ্যে যে 2-1 আছে তারা কিন্তু আবার ওই হেরিটেজের কারণে লম্বা টেস্টের ওদের দেখবেন যে একটা প্লেয়ার আমাদের ওজনের ক্ষেত্রে আমাদের প্লেয়াররা তো বেশি অভিজ্ঞ 10 বছর ধরে, কিন্তু ইন্ডিয়ার একটা প্লেয়ার আছে দেখবেন 2 বছর ধরে খেলছে, সে দেখবেন তাকে অনেক ম্যাচিউরড মনে হয়। কেন মনে হয়? কারণ সে ছোটোবেলা থেকে গড়ে উঠেছে ওই টেস্ট মানসিকতা নিয়ে, তার দেশের কালচার, তার দেশের ডোমেস্টিক তাকে ওইটার জন্য তৈরি করেছে। আর আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে গেলে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত হয়েছে, এরকম একটা মানে ব্যাপার আছে। তো আমি মনে করি স্টিল আমি মনে করি সুযোগ আছে, কারণ গত যে শ্রীলঙ্কা ট্যুরটা আমরা খুব ভালো খেলেছিলাম, আমরা কিন্তু এই ড্র করেছি, যেটা মুশফিক 200 করলো, আশরাফুল 190 করলো, ড্র করেছি। একটা ওয়ানডে আমরা একটা ওয়ানডে আমরা জিতেছি। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এটা এবার ভালো সুযোগ আছে, অ্যাপ্লিকেশনটা দরকার। এবং আমরা কিন্তু নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া যদি আমরা ধরি, আমরা এন্ড রেজাল্টে হেরে যে রেস্ট একবার শুরুতে বলেছিলাম, কিন্তু আমাদের প্রচুর পজিটিভ জিনিস আছে। সেই পজিটিভ জিনিসগুলো যদি আমরা যেটা হচ্ছে একীভূত হয়, এর মধ্যে প্রোডিউসার বলছে সময় কম, যত তাড়াতাড়ি দুজন বলতে পারেন। তো এটা শেষ। আর এখানে শেষ একটা কথা আমি একটু বলি, যে প্রসঙ্গটা আমি শেষ করেছেন সেটা হচ্ছে মুশফিককে সরানো চিন্তা যেটা করতে হলে অধিনায়কত্ব বা কিপিং যেভাবে করেন তাকে সম্মান দিয়ে করতে হবে, কারণ হি ইজ আওয়ার বেস্ট ব্যাটসম্যান। এবং এটা আবার প্রুফ হয়েছে, সেই একমাত্র আমাদের প্লেয়ার যে আসলে জানে হাউ টু প্লে টেস্ট। সে সেকেন্ড ইনিংসে খারাপ করেছে, তার ফার্স্ট ইনিংস আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিসপ্লে আমাদের বাংলাদেশের একজন ব্যাটসম্যান। হ্যাঁ, বাংলাদেশের ব্যাটসম্যান ফাইনেস্ট ডিসপ্লে, 600 রান হাতে নিয়ে কিপিংয়ে মিস করেছে, তারপর সে পার্টনারশিপ গড়েছে। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ মুশফিককে আসলে রাখা, মানে হ্যাপি এবং রাখা। সেই জন্য আমরা লিভ করতে পারি। সাঙ্গাকারা পরে কিপিং করেনি, অনেক বড় বড় প্লেয়ার পরে তারা কিপিং ছেড়ে দিয়েছে একটা সময়, সেটা হতে পারে। কিন্তু এটা মুশফিকের কনসিডারেশন নিয়ে। আর ক্যাপ্টেন্সির কথা যদি ভাবা হয় মুশফিকের সরানো, আমি মনে করি ভবিষ্যতের দিকে তাকানো উচিত। সেই জায়গায় যেন আমরা কোনো তাড়াহুড়া না করি, কারণ আমাদের কিন্তু অনেক করেছে। এবং আমি মনে করি যদি সরানো হয়, মাহমুদুল্লাহ শুড বি গিভেন দ্য চান্স। 20 সেকেন্ড না, আমার মনে হয় যে মুশফিককে এখন সরানোর সুযোগ নাই, এখনো আসে নাই। এবং অ্যাজ ফার অ্যাজ যে ওকে ক্যাপ্টেন্সি, উইকেট কিপিং সব রোল দেওয়া যাবে কি যাবে না, এটা আমার তারপরে আমি মনে হয় যে এটা ওর সাথে ওয়ান অন ওয়ান কথা বলা উচিত। এইটা খুব গুরুত্বপূর্ণ। ভাই এবং মোস্তফা, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আশা করি মুশফিকুরের মতো একজন ক্রিকেটারকে অবশ্যই সম্মান দেখানো উচিত বোর্ডের। এই প্রত্যাশা শেষ করলাম আজকের গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। তবে দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান, তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।